সবাই একটু জয়েন করতে করতে আমি লাস্ট দিনের কাজগুলো নিয়ে একটু কথা বলি। মাত্র 6 জন জয়েন করেছে। আফিনা আছেন? জি স্যার। আপনি লাস্ট দিনে ছোট্ট না একটা মেজর ভুল করে ফেলছেন। আপনি কি লাস্ট দিনে যে কাজগুলো করেছেন খাতাটা কি আপনার পাশে আছে? আমি বলি আপনি একটু মিলিয়ে নেন। জি স্যার, খুলছি। আচ্ছা, দেখেন আপনি ওই স্মলেস্ট নাম্বারের ওইটাতে আপনি সেকেন্ড যে কম্পারিজনটা করেছেন আর কি, যদি একটু খেয়াল করে দেখেন সেকেন্ড যে কম্পারিজনটা করেছেন ওই জায়গায় আপনি একটু ভালোই ভুল করে ফেলছেন। সেটা হলো আপনি ইয়েস নো তে একটু গ্যাঞ্জাম লাগিয়ে ফেলেছেন, যদি একটু দেখেন। সেটাকে আইডেন্টিফাই করতে পেরেছেন? দেখেন আপনার প্রথম পেজে বি ইজ লেস দেন সি, বি ইজ লেস দেন সি, এই জায়গায় যদি ইয়েস হয় তাহলে আপনি লিখেছেন সি ইজ দ্য স্মলেস্ট। হাউ ক্যান দিস বি না পসিবল? স্যার, যদি নো হয় তাহলে সি ইজ দ্য স্মলেস্ট। আপনি দেখেন, আপনি যে ফ্লো চার্টটা এঁকেছেন আপনি সেটা খেয়াল করেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লো চার্টটাতে ভুল করেছি স্যার। আপনি ফ্লো চার্টটাতে ভুল করেছেন, তো ফ্লো চার্টের এইটা একটু ঠিক করে নেবেন, ঠিক জি আছে? স্যার, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর আপনার কাজটাতে ওইভাবে ভুল ছিল না, কিন্তু আর একটা কোথায় যেন একটু সমস্যা দেখলাম, আপনারটাই না কি কারটায়, আমি একটু দেখে নিই। বাকিটা জয়েন করতে করতে আমরা একটু হোমওয়ার্কের এটা দেখে নিই। n পার্সেন্টেজ ইকুয়াল দিয়েছেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঐশী কাজটা জমা দিয়েছেন। আচ্ছা, ঐশী আছেন? হ্যাঁ স্যার, আছি। আপনার ওই খাতাটা একটু নেন, আমি তাহলে প্রবলেমটা বলি। হ্যাঁ স্যার, নিয়েছি। দেখেন আপনি প্রথম যে ইমেজটা পাঠিয়েছিলেন এই জায়গায় আপনি একটা ভ্যালু নিয়েছেন ইনপুট এ, তাই না? এরপর আপনি একটা কম্পারিজন করেছেন, এ যদি 0-র চাইতে বড় হয় তাহলে পজিটিভ বলে দিচ্ছেন, যদি 0-র চাইতে বড় হয় তার মানে হলো, যদি নো হয় তার মানে কি এর ভ্যালু তো 0 হইতে পারে, তাই না? স্যার, এর ভ্যালু 0 ইকুয়াল তো হবে না এখানে, মানে আমি তো এখানে শুধু গ্রেটার সাইন নিয়েছি তো। আচ্ছা, আপনি গ্রেটার ইকুয়াল সাইন সাইন দিয়ে, তো নেই। আমি বলি আপনি গ্রেটার সাইন দিয়ে আপনি পজিটিভ নাম্বারটাকে না হয় চেক করছেন, জিনিসটা একটু বুঝে নেন। a ইজ গ্রেটার দেন 0, এই তো আপনি লজিকটা দিয়েছেন। এখন এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই জায়গায় এসে ইয়েস হবে নাকি নো হবে সেটা বলেন। স্যার, 0 তো কোনো পজিটিভ আর হচ্ছে মানে নেগেটিভের মধ্যে তো স্যার এটা মানে পড়ে না। এক্স্যাক্টলি আমিও সেই কথাই বলতে চাচ্ছি, 0 পজিটিভের মাঝখানেও পড়ে না, 0 নেগেটিভের মাঝখানেও পড়ে না, কিন্তু ইকুয়াল কম্পিউটার কেন তো, লিখবো তাহলে? কিন্তু কম্পিউটারটা তো তাহলে হলো এত চিন্তা ভাবনা করে না। কম্পিউটার ও সিম্পলি কিভাবে বুঝে নিবে জানেন? কম্পিউটার বুঝে নিবে যে আচ্ছা এর ভ্যালু 0, যেহেতু আমাকে কন্ডিশন দিয়েছে এ 0-র চাইতে বড় কিনা, কন্ডিশন মিলেনি, দ্যাট মিন্স ও 0টাকে কি দেখাবে বলেন তো? নেগেটিভ। ও আচ্ছা নেগেটিভ আচ্ছা দেখাবে। আচ্ছা, নেগেটিভ নাম্বার দেখাবে। ও কিন্তু 0টাকে নেগেটিভ নাম্বার দেখাবে, কিন্তু এইটা কিন্তু লজিক্যালি রং। তাহলে আপনাকে করতে হবে কি, আপনি যে কম্পারিজনটা করছেন কম্পারিজনটার প্রথমেই আপনি চাইলে একটা চেকিং করে নিতে পারেন, কম্পারিজনটার প্রথমেই। সেটা আমি দেখাবো কিভাবে। আমি আরো দুই একজনের কাজটা একটু, যারা কাজ জমা দিয়েছে, এই একটাই আপনার ইয়াতে প্রবলেম ছিল, আদারওয়াইজ ঠিক ছিল আপনার কাজ। এরপর হলো কার কাজ দেখবো? আফরিন কাজ জমা দেননি, আফরিন কি আছেন? জি স্যার, আছি। কাজ জমা দেননি কেন? আজকে কি এক্সকিউজ বলেন? না স্যার, পারছিলাম না, এজন্য। পারছেন তো খাতার ওই যে পোর্শনটুকুতে আপনি চেষ্টা করেছেন, ওইটারই ছবি তুলে জি পাঠাইতেন। স্যার। স্যার দেখেন এই যে আমি ট্রাই করছি কিন্তু পাইনি, সেটা ছবি তুলে পাঠাইতেন, আমি তাহলে বুঝতাম যে ইউ অ্যাট লিস্ট ট্রাই, আমি তাহলে আচ্ছা বুঝতাম। স্যার, এখন তো পাঠিয়ে বোঝার দিব। কোনো উপায় নেই। পাঠিয়ে দিবেন? আচ্ছা না স্যার, সত্যি করেছি। আচ্ছা স্যার। আচ্ছা, অবন্তী আছেন? স্যার, ও মনে হয় ঘুম থেকে উঠতে পারে নাই স্যার, আসলে ও ঘুম থেকে ওঠা খুবই কঠিন, আমিও 1 সেকেন্ড আগে উঠলাম। 1 সেকেন্ড আগে উঠলেন? এইটা তো ভুল কথা বলে ফেলছেন, ওকে কেউ একজন একটু ফোন দেন তাহলে। আচ্ছা, এরপর ফারিহারটা দেখছি, ওকে ঠিক আছে, কিন্তু এই যে পজিটিভ নেগেটিভে
সবাই আসলে ওইভাবে চিন্তা করেছেন, দ্যাটস ওয়াই একটু প্রবলেম। পজিটিভ নেগেটিভ আর একটু ভালো। মহিমা আছেন? না, মহিমা এখনো জয়েন করেনি মোস্ট প্রবাবলি। ও কাজ জমা দেয়নি। এরপর হলো কাজ জমা দিয়েছে, এটা কে? আচ্ছা, এটা হলো আফরা। আফরা আছেন? থাকার কথা। জি স্যার। আচ্ছা, আপনি দেখেন খাতাটা যদি সাথে থাকে তাহলে আপনি আমাকে এটার কারণ বলবেন। আপনি প্রথম যেটা যে অ্যালগরিদম লিখেছেন, ইনপুট নিয়েছেন একটা ভ্যালু এক্স, এরপর কম্পারিজন করছেন পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? তো এই জায়গায় যে ভুলটা, এটা নিয়ে তো কিছুটা আলোচনা করেছি, এটা ডিটেইলস একটু আলোচনা করব। তো এটা এক লাইনেই লিখতে হইলো কেন, আমাকে এটা বলেন। আমার প্রশ্ন এই জায়গায়, এক লাইনেই কেন লিখলেন? স্যার কোনটা? দেখেন ওই পজিটিভ নেগেটিভের যে অ্যালগরিদমটা করেছেন আপনি। স্যার ওখানে আছে ইফ ইয়েস দেন প্রিন্ট এক্স ইজ পজিটিভ, তারপরে ওই হ্যাঁ লাইনটা। হ্যাঁ, আমি বলতেছি এই দুইটা আপনি এক লাইনেই কেন লিখতে হইলো আপনার? স্যার আমি তো 1 2 নাম্বার দিয়ে লিখেছি। আচ্ছা, না মানে জাস্ট প্রেজেন্টেশনের স্বার্থে আরেকটু ক্লিয়ারলি লিখবেন। ও আচ্ছা, মানে ঠিক স্যার আছে? নিচে আবার ফ্লো চার্টটা না হলে আবার পরের পেজে গিয়ে আচ্ছা চলে আচ্ছা, যাবে তো তাই। ওকে। লাবিনা আছেন? জি স্যার। আচ্ছা, আপনি আমাকে প্রথমত বলবেন আপনি যে অ্যালগরিদমটা লিখেছেন খাতাতে, হ্যাঁ, এত ডিটেইলড অ্যালগরিদম লিখেছেন কেন, এত ডিটেইলস সহ কেন লিখেছেন? আপনি যখন 3টা নাম্বার নিচ্ছেন, আপনি কিন্তু প্রথমে এটা আপনি বলে দিয়েছেন যে ইনপুট 3 নাম্বারস এ বি সি, তাই না? তাহলে আপনার সেকেন্ড স্টেপে যে আপনার তো আসলে এইভাবে না লিখে আপনি আরো ইজিলি লিখতে পারতেন। আপনি লিখেছেন ইফ দ্য ফার্স্ট নাম্বার ইজ স্মলার দেন সেকেন্ড নাম্বার। এখন কথা হলো যে আপনি ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার এইভাবে বলছেন। এখন এইভাবে বললে তো আসলে কম্পারিজনটা আসলে এখন এর সাথে সিরও হইতে পারে, এর সাথে বিরও হইতে পারে, তাই না? কারণ ফিক্স না, কিন্তু আপনি কিন্তু ফিক্স করে দেননি। কিন্তু আপনি যখন ভেরিয়েবল বলে আসছেন যে এ বি সি, ইট উড বি বেটার যে আপনি এ এর সাথে বি এর কম্পারিজন করতেন বা এর সাথে সি এর কম্পারিজন, মানে এইভাবে গেলে মনে হয় ভালো হতো। আদারওয়াইজ আপনি যদি এইভাবে লিখেন, দেখেন আপনি কম্পারিজন করছেন হলো ইফ দ্য ফার্স্ট নাম্বার ইজ স্মলার দেন সেকেন্ড নাম্বার, ইয়েস হওয়ার পর আপনি আবার লিখেছেন ফার্স্ট নাম্বার এক্সাম্পল এ ইজ স্মলেস্ট। আপনি কিন্তু প্রথমে হ্যাঁ। ডিফাইন করে দিয়ে আসেননি যে কোনটা ফার্স্ট নাম্বার, কোনটা সেকেন্ড নাম্বার, কোনটা থার্ড নাম্বার। আপনি এটা কিন্তু ডিফাইন করেননি। এটা ডিফাইন না করে এসে যদি আপনি বলে দেন যে এ বা বি, এভাবে লিখার চাইতে আপনি থার্ড স্টেপে মানে স্টেপ 3 তে ফার্স্ট নাম্বার ইজ স্মলার দেন সেকেন্ড নাম্বার এটা না লিখে এ ইজ গ্রেটার দেন বা এ ইজ লেস দেন বি এভাবে লিখলে জিনিসটা আরেকটু ভালো হতো। তো এইটা একটু ঠিক করে ফেলবেন, ঠিক আছে? ঠিক করে আমাকে আবারও দরকার হয় ইমেজগুলো পাঠাবেন, আমি দেখে দিব। আর আরেকটা হলো আপনি ফ্লো চার্টে ডিসিশন সিম্বলের সাথে ইয়েস নো এইগুলো লিখেননি। আর এটা একটা ব্যাপার, এটা লিখবেন। এটা না লিখলে অনেক সময় আপনাদের টিচাররা দেখবেন যে নাম্বার কাটতে পারে। আরেকটা হলো যে আপনি কানেক্টর যেগুলো ইউজ করেছেন বা ডিরেকশন অফ ফ্লো, এইগুলোর সাথে সিম্বলগুলোর কি কোনো শত্রুতা আছে, দূরে দূরে রাখছেন? ফ্লো চার্টটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। মানে আপনি যে জি অ্যারো স্যার। সাইন গুলো দিয়েছেন, এদের সাথে কি ওই সিম্বল গুলোর কোনো শত্রুতা আছে কিনা যে দূরে দূরে রাখছেন? অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে? আর ওই যে পজিটিভ নেগেটিভ, এইটার জন্য ওই যে যেটা বলতেছিলাম, আপনি যদি এই জায়গায় গ্রেটার দেন ইকুয়াল 0 দিয়েছেন তাহলে পজিটিভ বলতে বলেছেন। 0 কি কোনো পজিটিভ নাম্বার? নন নেগেটিভ তো। নন নেগেটিভ। আচ্ছা, তাহলে এইটার আমরা তাহলে ওইভাবেই লিখবো। 0-র জন্য আমরা আগেই একটা কন্ডিশন অ্যাপ্লাই করে ওইভাবে লিখবো। আচ্ছা, রাইতা কি আছে? ভয়ঙ্কর লেভেলের ফাঁকিবাজি করছে। ওকে, জয়েন করেনি কে কে? মাইশা, নাহি, রাইতা, তারপর হলো আরেকটা কে যেন, স্যার অবন্তী। মাইশা তো জয়েন অবন্তী স্যার। করেছে। দেখছেন অবন্তী কথা নেই বলতেছে না, স্যার। কাজ করেনি দেখে কথাও বলতেছে না। মাইশার অবস্থা দেখছেন, কাজ করলে কথা বলতো। মাইশা আছেন নাকি আপনি জয়েন করে চলে গেছেন?
স্যার আসি। আচ্ছা, কাজ করেননি কেন সেটা বলেন। আমি আসলে ভুলে গেছিলাম স্যার। আর কি থাক, আমি তো এখন বললে বলবেন যে স্যার শুধু আমাকেই বলে, অনেক কিছুই তো ভুলেন না, তো এইটা ভুলেন কেন বলেন দেখি। এখন আর কোনো আওয়াজ নেই। আচ্ছা, এই পজিটিভ নেগেটিভ নন নেগেটিভ এইগুলোটা একটু আগে করে দেই, এরপর আমরা নতুন অ্যালগরিদম ফ্লো চার্টে যাব। এর আগে খুব সম্ভবত হলো আজকে হলো আপনাদের দুইজন বান্ধবী, আমার প্রাক্তন স্টুডেন্ট জয়েন করেছে। আনিকা আর আফিয়ার কাছে আমার জানার হলো যে গ্রুপে যে লাস্ট ক্লাসগুলোর ভিডিও দেওয়া ছিল আপনারা দেখেছেন কিনা, না হলে আজকে আপনাদের জন্য ক্লাস করতে একটু সমস্যা হবে। না স্যার, একটু আগে দেখেছি তো, টেকনিক্যাল কারণে সেটা দেখতে পাইনি। আচ্ছা, আর তাহলে আজকের ক্লাসটায় যদিও কিছু সিম্বল বা কিছু জিনিস আপনাদের বুঝতে সমস্যা হবে, তারপর আমি আশা করি যে যদি ক্লাসগুলো দেখে নেন, প্রিভিয়াস ক্লাসগুলো যেগুলো আপলোড করে দেওয়া আছে, হোপফুলি হেল্প হবে। আর এরপর যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাকে নক করতে পারেন, আই উইল হেল্প ইনশাআল্লাহ। এখন দেখেন আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে পজিটিভ নেগেটিভ আর নন নেগেটিভ, যেটাই বলেন পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার। তো আপনি কোনো একটা নাম্বার নেওয়ার পর প্রথমেই এইটা চেক করে নিতে পারেন যে ইফ n is greater than 0। আচ্ছা, এইটা চেক না করে আমরা আরেকটা কাজ করি, আমরা একটা লুপের মতো কাজ করব, যে আমরা প্রথমে চেক করি যে if n equal 0। আচ্ছা, এই জায়গায় প্রশ্ন হতে পারে স্যার আপনি ডাবল ইকুয়াল কেন দিলেন? আপনি অ্যালগরিদম ফ্লোচার্টে ডাবল ইকুয়াল না দিলেও চলবে। ডাবল ইকুয়ালটাকে আমরা হলো রিলেশনাল অপারেটর বলি। রিলেশনাল অপারেটরের কাজ হলো কম্পেয়ার করা আরেকটা ভ্যালুর সাথে। এইটা আমাকে মূলত বলছে যে n এর ভিতরে যে ভ্যালুটা আছে বা যে ভ্যালুটা আমরা নিয়েছি সেটা 0-র ইকুয়াল কিনা। ঠিক আছে, রিলেশনাল অপারেটর নিয়ে আমরা একটা ক্লাসই করব, রিলেশনাল অপারেটর নিয়ে পুরো ডিটেইলস একটা ক্লাস করব। তো দেখেন যদি এইটা ইয়েস হয়, ইফ ইয়েস, তাহলে আপনি কি বলবেন? প্রিন্ট নন নেগেটিভ নাম্বার। ওকে, আর যদি নো হয় তাহলে আপনি গো টু স্টেপ, আমরা ডিফারেন্ট আরেকটা স্টেপে যাব, স্টেপ 4। স্টেপ 4 এ এসে এবার আমি চেক করতে পারি ইফ n ইজ গ্রেটার দেন 0। যদি এই জায়গায় 0 হয়ে যায় তাহলে তো কাজটা এই জায়গায় শেষ, যে প্রিন্ট নন নেগেটিভ নাম্বার এটা বলে শেষ। আর যদি নো হয় তাহলে আমি আরেকটা ডিফারেন্ট স্টেপে আসব, তখন আমরা অ্যাজিউম করে নিচ্ছি n এর ভ্যালু 0 না, ইফ n ইজ গ্রেটার দেন 0, তখন আবার আরেকটা চেক করতেছি, আচ্ছা 0 যেহেতু হইলো না তাহলে এটা কি 0 এর চাইতে বড়? এই জায়গায় এসে আপনি বলতে পারেন ইফ ইয়েস প্রিন্ট পজিটিভ নাম্বার, ইফ নো প্রিন্ট নেগেটিভ নাম্বার, এবং ফাইনালি এরপর আপনি এন্ড লিখে দিতে পারেন। এই এতটুকুই চেঞ্জ পজিটিভ নেগেটিভ আর নন নেগেটিভের মাঝখানে। আপনি যদি এটা ফ্লো চার্ট আঁকানোর ট্রাই করেন তাহলে কেমন হবে? আমি দেখি এই শর্টকাট জায়গাতে করে ফেলতে পারি কিনা। দেখেন অ্যালগরিদম যদি আপনি ঠিকমতো লিখতে পারেন ফ্লো চার্ট করা আপনার জন্য খুব ইজি হবে। নাহি আপনি লাস্ট দিনে কাজটা করেছিলেন? জি স্যার। লাস্ট দিনের কাজটা করেছিলেন? স্যার স্যার গুগল ক্লাসরুমে ঢুকেনি এখনো স্যার। লাস্ট দিন যে কাজগুলো দিয়ে দিলাম কাজগুলো তো করা উচিত ছিল। আচ্ছা, আমি খুব ছোট করে লিখছি, খুব সম্ভবত বুঝতে পারবেন না। আমি ইয়েস এর জায়গায় নন নেগেটিভ লিখলাম,
এই জায়গায় আমি আরেকটা কন্ডিশন দিচ্ছি, n ইজ গ্রেটার দেন 0। এটা একটু কষ্ট করে বুঝে নিন। ইয়েস হইলে পজিটিভ, আমি জাস্ট প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি, হোপফুলি আপনারা নিজেরাই এটা করে নিতে পারবেন। নো হইলে হলো নেগেটিভ। আর এগুলোর পর যেহেতু কাজ শেষ, আমি একটা কানেক্টর নিয়ে আসবো। দেখেন বুঝতে পারেন কিনা। এই পোর্শনটুকু, ফ্লো চার্টের পোর্শনটুকু তোলা হয়ে গেলে একটু বলে ফেলবেন। রাইতাকে আর অবন্তীকে কি কি কেউ নক দিয়েছেন? স্যার আমি রায়তাকে নক দিয়েছি, ও মেবি অনলাইন নেই, সিন করে না। আচ্ছা, এই 2 সেশনের মাঝখানে যখন ব্রেক দিব তখন একটু কথা বলে নিন ইফ পসিবল। কারণ আজকে হলো আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যালগরিদম ফ্লোচার্ট করব। আমরা এখনো বলতে গেলে অ্যালগরিদম ফ্লোচার্টে একেবারে বিগিনার লেভেলে আছি। কারণ হলো আমরা হয়তো এখন যেগুলো করছি এগুলোই আপনার পরীক্ষাতে আসবে, এগুলোই হয়তো আপনার বোর্ড এক্সামগুলোতে আসবে, কিন্তু আপনি কলেজের এক্সামে, আপনার কলেজের এক্সামে যে ধরনের অ্যালগরিদম ফ্লোচার্ট আসবে সেগুলো আমরা এখনো শুরু করিনি। এবং আপনাদের বা টিচাররা যারা আছেন মোটামুটি সবাই ট্রাই করেন যে এই জায়গায় একটু কারিকুরি বা এই জায়গায় একটু কারিশমা দেখানোর। একটু দেখবেন যে অনেক এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট হবে যখন আপনারা এক্সাম দিবেন, নতুন নতুন জিনিস শিখবেন আশা করা যায়। আশা করি এটা তোলা হয়ে গেছে আপনাদের। আমি মুছে ফেললাম। এবার একটু টেস্ট হয়ে যাক যে কার কতটুকু মনে আছে। কোথায় রাখলাম? আচ্ছা, আফরিনকে দিয়ে শুরু করি। আফরিন, আপনি আমাকে বলেন এটা কি সাইন? স্যার ডিসিশন। ডিসিশন সাইন। আচ্ছা মাইশা, আপনি আমাকে বলেন এটা কি সাইন? প্রসেস। আচ্ছা প্রসেস সাইন। ওকে, এরপর কাকে জিজ্ঞাসা করব? এটা কি? এইটা আফরা বলেন। কানেক্টর। কানেক্টর। আচ্ছা এইবার হলো একটু এইটার মাঝখানে একটু টুইস্ট নিয়ে আসি, দেখি আপনারা বই পড়েছেন কিনা আদৌ। এইটা কি সাইন? সাবরুটিন। এইটা হ্যাঁ সাবরুটিন। না। স্যার বইয়ে তো এটা ছিল, স্যার আমি দেখি। আচ্ছা দেখেন, দেখতে থাকেন। আমাকে ঐশী বলেন এটা এটা কোন সাইন, দেখি আপনারা বই দেখেছেন কিনা, নাকি যতটুকু আমি দেখিয়েছি অতটুকুই? আর আমি তো জানি না স্যার, আমি তো এখনো বই ধরেই দেখি নাই। স্যার আমিও বই ধরি নাই স্যার, খালি আপনার ক্লাস করি। আচ্ছা সাবরুটিন তো স্যার বইতে তো সাবরুটিন লেখা। স্যার বই তো সামনে। এই নামটাও মনে রাখবেন।
প্রিডিফাইন্ড প্রসেস, ঠিক আছে? সাবরুটিন মনে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রিডিফাইন্ড প্রসেস এটার পাশে একটু, বইয়ের পাশে একটু লিখে রাখেন, যে জায়গায় আছে ওই জায়গায় প্রিডিফাইন্ড প্রসেস লিখে রাখেন। অনেক সময় এমসিকিউ তে আসে, এটা আমরা ইউজ করব না, আমাদের অ্যালগরিদম ফ্লোচার্টে আমরা কোনো সময় এটা ইউজ করব না, কিন্তু এমসিকিউ তে অনেক সময় আসে। দেখি আপনাদের। স্যার অবন্তী 6 তাই ও বলেছে ও পরে রেকর্ডিং দেখে নিবে। আচ্ছা, অনলাইন ক্লাসের কত সুবিধা দেখছেন। ওকে স্যার। মানে এর আগে কি হইতো, যখন অফলাইন কোচিং হইতো, যে একটা ক্লাস মিস করছেন মানে হলো একটা বিশাল প্যারা। হ্যাঁ, দেখা গেছে যে আপনি হয়তো পরে স্যারের কাছ থেকে টাইম নিয়ে বুঝে নিচ্ছেন, অথবা কোনো ফ্রেন্ডের কাছ থেকে সময় নিয়ে বুঝে নিচ্ছেন। আর এখন ব্যাপারটা এমন হয়ে গেছে, ও আচ্ছা ঠিক আছে, আমি তো ক্লাসে থাকতে পারলাম, তাহলে ক্লাসের রেকর্ডিং, ভিডিও। আমি সেদিন কোন ক্লাসে যেন বলতেছিলাম বুঝছেন, খুব সম্ভবত হলো কলেজের একটা ক্লাস নিচ্ছিলাম। তো স্বাভাবিকভাবে এই ক্লাসগুলোতে তো 100% অ্যাটেন্ডেন্স তো পাওয়া চিন্তাই করা যায় না আর কি। তো বলতেছিলাম যে আইসিটির ইম্প্যাক্ট বা আইসিটির কন্ট্রিবিউশনের কথা এত এত বললাম, বা এত বলেছি এত বলেছি এত বলেছি, এখনো আসলে রিয়েল লাইফে ইউজ হচ্ছে। যে অনলাইন ক্লাস, বাসায় বসে যে যার মতো ক্লাস করবে, যদিও আপনাদের ফাঁকিবাজি করার সুযোগটা বেশি এতে। আচ্ছা, তাহলে আমার ধারণা হলো সিম্বল নিয়ে কারো কোনো ঝামেলা নেই, সিম্বল বুঝতে পারবেন। আপনারা এখন একটু ঝটপট কিছু কাজ করবেন, আমি জাস্ট একটা একটা করে জিনিস লিখবো, আমাকে ফর্মুলাগুলো বলবে, ঠিক আছে? আমি লাস্ট দিন বলেছিলাম, বলেন আমাকে আপনারা স্যার এটা ফর্মুলা। কোন ট্রায়াঙ্গেলের জন্য, মানে ইকুইল্যাটারাল, আইসোসেলেস, স্কেলেন, কোনটার জন্য? মনে করেন আমি কিছুই বলিনি, এবার আমাকে বলেন। half হাফ into ইনটু বেস base ইনটু into হাইট। হাইট। আচ্ছা, হাফ ইনটু বেস ইনটু হাইট। এবার মনে করেন যে আপনাকে একটা ট্রায়াঙ্গেলের 3টা সাইড দিয়ে দেওয়া আছে, তাহলে কি হবে? আপনাকে একটা ট্রায়াঙ্গেলের 3টা সাইড দিয়ে দেওয়া আছে, এ বি সি, তাহলে এটা এরিয়া আপনি হচ্ছে কি? যে স্যার রুট ওভার এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস এস হচ্ছে সেমি আর হাফ অফ পেরিমিটার আর কি। আচ্ছা, তাহলে দেখেন এটা গেল যখন আপনাকে 3টা সাইড দেওয়া থাকলো। এখন যদি হলো আপনাকে 2টা সাইড আর তার ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া থাকে, তাহলে কি হবে? এই যে এ বি cos মানে cos থিটা, হাফ ইনটু এ ইনটু বি ইনটু sin থিটা, স্যার cos থিটা না sin থিটা। আচ্ছা, এখন যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, root 3/4 a root square. 3/4 a square. হ্যাঁ root 3/4। এখন আপনারা লাস্ট দিনই বলেছিলাম যে আমাদের এই ফর্মুলাগুলো লাগবে। এখন বলতে পারেন যে স্যার আইসিটি পড়তে এসে আবার ওই 9-10 এর পড়াশোনা হলো টানা হেঁচড়া করতেছেন, এসব কি ঠিক? ঠিক না হলেও কিছু করার নাই, এগুলো অনেক সময় দেখবেন যে অ্যালগরিদম ফ্লোচার্ট আসে, এমনকি সি প্রোগ্রামও আসতে পারে। তো আপনার শুধুমাত্র ফর্মুলা জানা থাকলে আপনার জন্য ইজি, এগুলো খুব বেশি কঠিন কিছু না। তারপর আরেকটা ফর্মুলা আছে না, তারপর স্কয়ার, কিউব, এইগুলো রিলেটেড। হ্যাঁ, মোটামুটি যা আছে এই সব ফর্মুলাগুলো মনে রাখবেন। এখন আমি আপনাদের একটা টাস্ক দিই, দেখি আপনারা এইটার করতে পারেন কিনা। টাস্ক বলতে হলো এই পোর্শনটুকু তুলে রাখেন, এটা আপনাদের হেল্প করবে, তুলে রাখেন। আশা করি এটা এমনি আপনারা পারবেন, এটা নিয়ে কোনো ঝামেলা নাই।
আচ্ছা, এগুলো শেড দেওয়া, এগুলো একটু বুঝে নিন, ঠিক আছে? আপনার কাজ হলো এই জায়গায় শেড দেওয়া যে রিজিয়নটা, এটার এরিয়া বের করার অ্যালগরিদম আর ফ্লো চার্টটা লিখবেন। এটা হলো আপনার কাজ, এবং ঝটপট এটা করতে থাকেন। এইটার জন্য টাইম 5 মিনিট টাইম, এরপর জাস্ট এটা দেখবেন। স্যার আমাকে একটা জাস্ট কোয়েশ্চেন, স্যার সার্কেলটা কি স্কোয়ারটা টাচ করা, মানে এই ডান সাইডটা তো মনে হচ্ছে একটু গ্যাপ গ্যাপ রাখছেন স্যার। আপনি ধরে নেন যে অ্যাজিউম করে নেন যে সবগুলো টাচ করা, আচ্ছা এবং অ্যালগরিদম ফ্লো চার্টটা করা শেষ হলে কোথায় পাঠাবেন? এখন আপাতত হলো মেসেঞ্জার গ্রুপেই পাঠান। কোশ্চেনটা একটু আরেকবার রিপিট করবেন? আচ্ছা, কোশ্চেনটা হলো যে এই জায়গায় যে শেডেড রিজিয়নটা, এইটার এরিয়া বের করার অ্যালগরিদম আর ফ্লো চার্ট লিখবেন। যে গ্রুপে পাঠিয়ে দিবেন, গ্রুপে পাঠানোর পর আমাকে বলবেন যে গ্রুপে পাঠিয়েছেন, আমি তাহলে একটু দেখে নিব। এটা আপনাদের 9-10 এর মেনসুরেশন পার্টের ম্যাথ গুলো যদি ভালোভাবে করে থাকেন, খুব ইজিলি এটা করতে পারবেন। আপনাকে শুধু যেটা করতে হবে সেটা হলো আপনাকে স্টেপ ওয়াইজ সাজাতে হবে, নাথিং এলস। আচ্ছা, এটা হয়ে যাওয়ার কথা, কারো কি হয়েছে?
স্যার হয়েছে, কিন্তু ওই যে মানে একটু পাঠাতে টাইম লাগছে স্যার, একটু wait। আনিকা কি কোনো প্রবলেম ফেস করছেন এটা করতে যে? ট্রাই স্যার করেছি। আচ্ছা, আফিয়া কোনো প্রবলেম ফেস করছেন কিনা? আফিয়া কি শুধু জয়েন করে আছে, ওর কোনো রেসপন্স নাই? স্যার কোনো প্রবলেম নেই। ওকে, দ্যাটস গুড। স্যার কম্পিউটার কি পাই বুঝে না। কম্পিউটার পাই বুঝে না, দ্যাটস দ্য প্রবলেম। এই প্রবলেম তো আছেই। আপনি আপনার অ্যালগরিদমে বি বলতে কি বোঝাচ্ছেন? স্যার আমি তো স্যার এটা তো স্কোয়ার না, লাইক স্যার এ তো এ বি তো সমানই। না, মানে স্যার নরমালি স্কোয়ারের হ্যাঁ, ভিতরে আপনি সার্কেল স্কোয়ার না। ধরে নেন। হ্যাঁ, আপনি স্কোয়ার অ্যাজিউম করে নেন যে স্কোয়ারের ভিতরে সার্কেল। তো স্কোয়ারের দুটো সাইড কে এ আর বি ধরেছি, তো দুটোই সেম ভ্যালু। আমি সরি। তাহলে আপনি এবার একটু নিজেই আপনার খাতাতে একটু মিলিয়ে দেখেন জিনিসটা আসলে কি হয়। তাহলে কি আপনার ফর্মুলাটা ঠিক আছে কিনা, আপনি যেটা পাঠিয়েছেন আপনার কাছে কি মনে হয়? স্যার তাহলে যদি দুইটাকে একটা ইনপুট নেই মানে এ নেই, তাহলে হচ্ছে ফর্মুলা হবে এ স্কোয়ার ব্র্যাকেটে 1 মাইনাস পাই। তারপর এই জায়গায় এটা কি এরিয়া নিয়েছেন? আচ্ছা, শেডেড এরিয়া। আচ্ছা, ঐশীটা হয়েছে। ঐশী আপনি যেটা করেছেন আপনারটা হয়েছে, দ্যাটস গুড। ওকে, ঠিক আছে। বাকিরা একটু ঝটপট পাঠিয়ে দেন। স্যার এখানে যে হচ্ছে আমি ফর্মুলাতে যে আমি হচ্ছে নিয়েছি যে স্যার এরিয়া অফ সার্কেল হচ্ছে পাই, হ্যাঁ। হুম, তো স্যার এটা স্যার মানে এটা হচ্ছে আমার কম্পিউটার এটা মানে ক্যান আন্ডারস্ট্যান্ড করবে না। আচ্ছা দেখেন, আপনি অ্যালগরিদম ফ্লোচার্টে আপনি সরাসরি পাই লিখেছেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন সি প্রোগ্রাম করতে যাবেন, সি প্রোগ্রামে পাই বলে কোনো কিছু নাই বা পাই বলে কোনো সিম্বল নাই, সোজা কথা। আপনাকে আইদার এটার জন্য একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে নিতে হবে, আইদার আপনাকে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাকে পায়ের ভ্যালুটা লিখে দিতে হবে 3.1416, বা আপনি যে ভ্যালুটা নিয়ে কাজ করতে চান সেই ভ্যালুটা লিখে দিতে হবে।
মানে পাই ডিভাইডেড যদি বাই 4টা কেমনে আসলো? কোন কোডটা? স্যার ওই যে ডিভাইডেড বাই 4 ওটা কেমনে আসলো? মানে ইয়াল্লাহ, সার্কেলের এরিয়ার ফর্মুলা পাই আর স্কয়ার না? আসেন দেখি পাই আর স্কয়ার কেন আসলো। না রেডিয়াস হচ্ছে হাফ না ডায়ামিটারের। হ্যাঁ ও আমি সরি আমি সরি সরি, হ্যাঁ হ্যাঁ খেয়াল করি নাই। স্যার বুঝেছি। না জিজ্ঞাসা করলেন এই জন্য আমি একটু লিখে দেখাইলাম আর কি, যে স্যার এইভাবে। ওই যে রেডিয়াসটা যে হাফ করতে হবে এটা খেয়াল ছিল না স্যার। আচ্ছা এইটা করতে বাকিদের এত সময় লাগার কথা না, একটু দ্রুত হয়ে যাওয়ার কথা এই পোর্শনটুকু। জাস্ট হলো আপনাকে একটু চিন্তা করতে হবে যে আপনি যদি এই এরিয়াটা চান, এটা একটা সার্কেল, সার্কেলের এরিয়া স্কয়ারের এরিয়া থেকে সার্কেলের এরিয়াটা আপনি সাবট্রাক্ট করে দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গায় প্রশ্ন হতে পারে যে আপনি অ্যালগরিদম ফ্লোচার্টে এটাকে সাজাবেন কিভাবে, তাই না? এটা খুব সিম্পল এবং আজকে আমি বেশ কিছু কাজ দিব ইনশাআল্লাহ অ্যালগরিদম ফ্লোচার্টের, একবারে সিম্পল, খুব সিম্পল কিছু কাজ দিব। তো এই সিম্পল কাজগুলো আপনারা হোমওয়ার্ক হিসেবে করে ফেলবেন। ইয়াল্লাহ বিশাল, এটা লিখেন 3.1416, তারপর হ্যাঁ এইভাবে লিখেছেন, সমস্যা নেই। আফরা আপনি যেটা লিখেছেন এইভাবে লিখলেও হবে। ওকে, নুসো আপনি মনে হয় হলো সিম্বল নিয়ে কনফিউজ হয়ে গিয়েছিলেন নাকি? ইয়েস স্যার। আচ্ছা, আমি বলেছিলাম যে সহজ জিনিস মনে রাখার জন্য যে যখনই কোনো ক্যালকুলেশন হবে, যখনই কোনো ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন মানেই হলো প্রসেস সাইন। হ্যাঁ, এটা দেখেন তাহলে স্টার্ট হবে, যেহেতু এটা হলো স্কয়ার, আপনি যে কোনো একটা ভ্যালু নেন, এ নিতে পারেন যে কোনো কিছু। তাহলে কালার্ড, আমি লিখলাম কালার্ড এরিয়া ইকুয়াল টু কে হবে আমার স্কয়ার শেপ যেটা, সেইটার থেকে প্রিন্ট কালার্ড এরিয়া, এরপর হলো এন্ড। আপনি স্টেপগুলো লিখে ফেলতে পারেন। এরপর জাস্ট আপনি এটার ফ্লোচার্টটা করে ফেলবেন। আচ্ছা আচ্ছা না, স্যার, আমি যদি এখানে নরমালি রেডিয়াস আর ধরি তাহলে a স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার লেখা যাবে? আচ্ছা আমরা যে পার্টটাতে ছিলাম, নুসুর একটা কোশ্চেন ছিল যে আমরা আর ধরে কাজটা করতে পারি কিনা, তাই না? দেখেন, আপনি যদি আর ধরে কাজটা করতে চান, সেই ক্ষেত্রে আপনি যদি চান যে হ্যাঁ আমি আর নিয়ে কাজ করতে চাই, তাহলে আপনার আরটাকেও ডিফাইন করে দিতে হবে। এটা হলো একটা ব্যাপার, ঠিক আছে? আপনাকে আরটাকেও ডিফাইন করতে হবে। সেই ক্ষেত্রে আপনি আর এর ভ্যালু চাইলে সরাসরি নিয়ে নিতে পারেন, অথবা আপনি একটু ক্যালকুলেট করে নিতে পারেন, যে হয়তো এই জায়গায় আরেকটা স্টেপ দিলেন যে আর ইকুয়াল a/2। এটা আপনি আগে হলো জাস্ট, যেহেতু আপনি আগে a এর ভ্যালু নিচ্ছেন, এখন a এর ভ্যালু জানা থাকলে তারপর না আপনি হলো আর এর ভ্যালু নিয়ে কাজ করবেন। জি স্যার। আপনি সেই ক্ষেত্রে আরেকটা স্টেপ বাড়াই দিবেন আর ইকুয়াল a/2, তখন আপনি চাইলে এই জায়গায় এসে এই লাইনের পরিবর্তে a স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার লিখতে পারেন। মানে আপনি যে কোনো কাজ করেন না কেন, কম্পিউটারকে সেটা স্পেসিফিকলি দিয়ে দিতে হবে, না হলে ও নিজে থেকে এত চালাক না যে ও নিজে থেকে কাজটা করবে, এরকম করতে পারবে না। বুঝতে পেরেছেন? ওকে স্যার। আচ্ছা, তাহলে এই পোরশনটা হোপফুলি সবারই ক্লিয়ার। একটু গ্রুপে লিখে দেন সবাই যেন আবার একটু জয়েন করে। আচ্ছা, এবার দেখেন যে আমরা টিল নাও যে কাজগুলো করেছি, এই কাজগুলো আসলে বা এই অ্যালগরিদম ফ্লোচার্ট গুলো খুব ইজি, এটা বলতেই হয়। টিল নাও যে কাজগুলো করেছি, আমরা কয়েকটা সাইন নিয়ে একটু কাজ করি। এই সাইনটাকে কি বলে জানেন কেউ? রিমাইন্ডার সাইন।
আপনি ছাড়া অ্যান্সার দিবেন না। পার্সেন্টেজ না? আচ্ছা, এইটা হ্যাঁ, এটা আমরা পার্সেন্টেজ নামেই চিনতাম, কিন্তু আমরা সি প্রোগ্রামিং এ এসে এটা আরেকটা ইউজ দেখব। যেমন আমাকে একটু এটা বলেন। রিমাইন্ডার বুঝতে এইটার অ্যান্সার কি হবে আমাকে বলেন তো একটু, যে কোনো একজন। 5 ডিভাইডেড বাই 3। 5 হবে। এটা হলো 5 হওয়ার কথা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যদি 5 ডিভাইডেড এর জায়গায় হলো ডিভাইড সাইনটা ইউজ না করে আমি যদি পার্সেন্টেজ সাইনটা ইউজ করি সি প্রোগ্রামিং এ এসে, এইটা মিন করে যে আমি 15 কে 4 দ্বারা ডিভাইড করলে যে রিমাইন্ডার থাকে ও আমাকে শুধু রিমাইন্ডারটা রিটার্ন করবে। ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা? যে এই সাইনটা যদি আমরা ইউজ করি, পার্সেন্টেজ সাইনটা যদি ইউজ করি, যেটাকে আমরা রিমাইন্ডার সাইন বলবো, এই জায়গায় আমরা যদি রিমাইন্ডার সাইনটাকে ইউজ করি, তাহলে ও আমাকে রিটার্ন করবে শুধুমাত্র রিমাইন্ডার এই জায়গায় এসে। ঠিক আছে, এবং এই সাইনটা খুব কাজের। লাস্ট দিন যখন আমরা ইভেন অডের একটা অ্যালগরিদম ফ্লোচার্ট দিয়েছিলাম, অনেকেই দেখলাম যে এই সাইনটা ইউজ করেছেন এবং হলো কম্পেয়ার করেছেন। জিনিসটা এরকম ছিল অড ইভেনের। আমি একটা ভ্যালু নিচ্ছি ইনপুট n, এরপর আমি চেক করছি n%2। আপনি চাইলে ডাবল ইকুয়াল দিতে পারেন, আপনি চাইলে সিঙ্গেল ইকুয়াল দিয়েও অ্যালগরিদমে কাজ করতে পারেন। ঠিক আছে, আমি কোশ্চেন মার্ক দিলাম। এই লাইনটা আসলে কি মিন করছে এটা একটু বলেন তো, এই লাইনটা আসলে কি মিন করছে? n%2 ডাবল ইকুয়াল 0। স্যার বলছে যে আমরা যে ইনপুটটা নিব মানে মানে যেটা রিমাইন্ডার বের হবে সেটা হচ্ছে 2, সেটা কি 0 ইকুয়াল অর নট, মানে রিমাইন্ডারটা কি 0 ইকুয়াল অর নট। আচ্ছা, কাছাকাছি বলেছেন। এটা যদি আরো স্পেসিফিক বলতে চাই, তাহলে আপনার যে ভ্যালুটা আপনি ইনপুট নিয়েছেন সেটাকে 2 দ্বারা ডিভাইড করার কারণে যে রিমাইন্ডারটা আপনি পাবেন সেই রিমাইন্ডারটা 0 কিনা এটা চেক করছে। আচ্ছা, এখন আপনি দেখেন যত ইভেন নাম্বার পাবেন সেগুলোকে 2 দ্বারা ডিভাইড করলে কোনো রিমাইন্ডার থাকে? কোনো ইভেন নাম্বারকে যদি আপনি 2 দ্বারা না ডিভাইড স্যার, করেন না। তাহলে কিন্তু কোনো না স্যার, থাকে না। কোনো রিমাইন্ডার থাকে না। আর অড নাম্বার মাত্রই 2 দ্বারা ডিভাইড করলে আপনি রিমাইন্ডার পাবেন। দ্যাটস ওয়াই যখন এইটা 0 হবে রিমাইন্ডারটা, ইফ ইয়েস, আপনি কিন্তু বলতে পারেন কি প্রিন্ট ইভেন। আর যদি রিমাইন্ডার 0 না হয় তাহলে আপনি লিখতে পারেন প্রিন্ট অড। খুব সিম্পল, কিন্তু এইটা নিয়ে অনেক সময় গ্যাঞ্জাম লেগে যায়, এইটাই অনেক সময় করতে পারেন না বা অনেক সময় করা হয়ে ওঠে না। আচ্ছা, গ্রুপে একটু নাহিকে লিখে দেন যেন জয়েন করে। ও আবার হারাই গেছে খুব সম্ভবত, আমি হারাই গেছে, ও হারাই গেছে আর কি। এখন গতদিন এবং আজকে যে অ্যালগরিদম ফ্লোচার্ট গুলো করলাম, এগুলো থেকে আসলে আমার ধারণা আপনি পারবেন। নাহির একটু জয়েন করা দরকার ছিল, কারণ নাহির লাস্ট দিন ওর টাস্কটাতে যে ভুল করেছে আজকেও সেম ভুলই করেছে। গ্রুপে দেখলাম ও দিয়েছে, ও জয়েন করার পর এরপর ওকে হয়তো বলে দিব যে কিভাবে কি করতে হয়। এখন আমরা একটু জাস্ট একটু অ্যাডভান্স লেভেলে যাওয়া ট্রাই করব, এবং আজকে এখন থেকে মূলত হলো আমরা সি প্রোগ্রামিং এর বেসিক আলোচনাটুকু শুরু করব। এবং আমরা অনেকগুলো অ্যালগরিদম ফ্লোচার্ট বাদ দিয়ে চলে যাচ্ছি এই জন্য আমরা যখন সি প্রোগ্রামটা করব বা সি প্রোগ্রামটা শিখে যাব, তখন আমরা সাইমেলটেনিয়াসলি একই সাথে অ্যালগরিদম ফ্লোচার্ট আর হলো সি প্রোগ্রাম একত্রে করব। এই জন্য হলো আমার বেসিক অপারেশন গুলো যেহেতু আপনারা জেনে ফেলেছেন, এরপর আর আমাদের কাজ করতে সমস্যা হবে না। এবং নেক্সট ক্লাসের আগে আমি আপনাদের কাছ থেকে যেটা এক্সপেক্ট করব, নেক্সট ক্লাসের আগে আপনারা
যদি আপনাদের পিসিতে সম্ভব হয় একটু কোড ব্লকসটা ইনস্টল করে নেবেন আপনাদের পিসিতে সবাই, কারণ সি প্রোগ্রামের এই ব্যাপারটা বা সি প্রোগ্রামটা আপনি কতটুকু পারবেন, একটা তো হয়ে যে আপনি লজিক্যালি শুধু চিন্তা ভাবনা করে আপনি খাতাতে করে দিতে পারেন, হবে পরীক্ষা হয়তো নাম্বারও পাবে, কিন্তু যখন আপনি কোড ব্লকসে অ্যাজ ওয়েল অ্যাজ কিছু প্র্যাকটিস করবেন আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে আপনার কোথায় ভুল হচ্ছে, এই ভুলটার জন্য কি কি আফটার এফেক্ট হচ্ছে, কেন টিচার নাম্বার কাটছে, কেন টিচার একটা সেমিকোলনের জন্য একটা কমার জন্য প্রবলেম করতেছে। এই ব্যাপারগুলো আপনার জন্য বুঝতে সুবিধা হবে যখন আপনি হলো কোড ব্লকসে কাজগুলো একটু করবেন। এই জন্য আশা করব যারা মোটামুটি ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করছেন সবাই হোপফুলি কোড ব্লকসটা ইনস্টল করে ফেলবেন। আর যদি কেউ শুধুমাত্র মোবাইল দিয়ে ক্লাস করে থাকেন এবং মোবাইল দিয়ে অপারেট করে থাকেন তাহলেও আমাকে একটু গ্রুপে জানাবেন, আমি দেখি আপনাদের জন্য মোবাইল এর জন্য কোনো কম্পাইলার বা কোনো এডিটর দেওয়া যায় কিনা যেটা থ্রুতে আপনি কাজ করতে পারেন, সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে খুব ভালো হয় আপনি যদি ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করেন তাহলে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের জন্য আর কি আপনাকে বোঝাতে সুবিধা হবে। এখন দেখেন সি প্রোগ্রামে আমরা একটা সি প্রোগ্রাম যখন লিখি একটা প্রোগ্রামের স্ট্রাকচারটা কেমন হয়, একটা প্রোগ্রামের স্ট্রাকচারটা কেমন হয়, কি কি জিনিস থাকে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আজকে। ধরে নেন আপনি একটা প্রোগ্রাম লিখতে চাচ্ছেন, আচ্ছা প্রোগ্রামটা একটু আগে আমরা যে প্রোগ্রামটা করেছি আমরা সেটাই লিখি, দেখি স্যার জি বলেন। স্যার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্যার যে মানে কোড ইনডেন্টেশন মানে হচ্ছে অ্যালাইনমেন্ট গুলা না আমি আগেও কখনো মানে আমি মানে মিলাইতে পারি না কখনো, মানে আমার মন মতো স্পেস দিই, বাট এরকম কোনো রুলস আছে যে এই ইনডেন্টেশনটা এই একটু দূরে করতে হবে, মানে এই অ্যালাইনমেন্টটা এটা বরাবর, এটা একটু স্যার বুঝাই দিই। মানে স্পেসিফিক রুল নেই কিন্তু ইনডেন্টেশনটা মেইনটেইন করার ক্ষেত্রে ট্যাব ইউজ করাটা বেটার, এটা যেমন এটা থেকে এক ট্যাব দূরে এরকম ট্যাব ইউজ করাটা বেটার আর কি। ঠিক আছে, আমি দাঁড়ান এটি একটু দেখাই আসলে কিভাবে কি হয়। আমি এই জায়গায় দুইটা জিনিস আগে লিখে নেই এরপর আচ্ছা এটা হলো সিম্পল একটা সি প্রোগ্রাম, এবং এই সি প্রোগ্রাম দিয়ে কি করা হচ্ছে এইটা আমি আপনাদেরকে একটু বলি। আমি ডাবল এরকম স্ল্যাশ, হ্যাঁ ডাবল স্ল্যাশের পর আপনি যেটাই লিখবেন সি প্রোগ্রামে এটা কমেন্ট হিসেবে থাকে কোন একটা জিনিসের, আমি এই জায়গায় লিখলাম হলো ভ্যারিয়েবল, আচ্ছা ফ্রন্ট স্ল্যাশ দিয়ে এটা ফ্রন্ট স্ল্যাশ না ব্যাক স্ল্যাশ, এটা ব্যাক স্ল্যাশ মোস্ট প্রবাবলি, ব্যাক স্ল্যাশ দিয়ে ডাবল এরকম ব্যাক স্ল্যাশ দিয়ে আপনি যা লিখবেন সেটা কমেন্ট আকারে থাকবে, এইটা প্রোগ্রামের কোনো
ইম্প্যাক্ট করবে না। এখন এই পুরো প্রোগ্রামটাতে এই পোর্শনটুকুকে বলা হয় হলো ডিক্লারেশন পার্ট, যে জায়গায় হলো হেডার ফাইল রিলেটেড একটা ইনফরমেশন ডিক্লেয়ার করতে হয়। হেডার ফাইল কি এটা আমি একটু পরে বলছি। এরপর সি প্রোগ্রামে আপনি যত জায়গায় কোন একটা সার্টেন ওয়ার্ডের পর আপনি যদি ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং পান, আপনি তাহলে বুঝে নেবেন সেটাকে ফাংশন বলা হয়। সেটাকে বলা হয় ফাংশন। নরমালি ফাংশন বলতে বুঝি যেটা হলো আমার জন্য কোনো একটা কাজ করে দেয়, ঠিক আছে, যে হ্যাঁ এটা একটা এটার ফাংশন এটা, এটার ফাংশন এটা। দ্যাট মিনস হলো আপনি যদি কোনো একটা অবজেক্টকে আইডেন্টিফাই করে বলেন বা কোনো একটা জিনিসকে দেখায় বলেন যে ও আচ্ছা এটা তো কম্পিউটার, এটার ফাংশন ক্যালকুলেট করা, তার মানে কম্পিউটারের কাজ হলো ক্যালকুলেট করা। তো মেইন ফাংশন এইটা থেকে বোঝা যাচ্ছে কি যে এটা হলো সি প্রোগ্রামের মেইন কোর পার্ট। এরপর দেখেন প্রত্যেকটা লাইনে আমি পাশে লিখে দিয়েছি বোঝার জন্য যে এটাকে ভ্যারিয়েবল ডিক্লারেশন বলতেছে। ভ্যারিয়েবল কি এটা নিয়ে আলোচনা করব। এই জায়গায় এরপর ইনপুট নিচ্ছে, ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নিচ্ছে, এরপর এই লাইনটাতে ক্যালকুলেশন করছে এবং ফাইনাল হলো আউটপুট দেখিয়ে দিচ্ছে। এটা হলো একটা স্যাম্পল সি প্রোগ্রামের স্ট্রাকচার। তো প্রথম থেকে যদি স্যার আপনি হ্যাশটা বাঁকা দিলেন কেন? এটা হয়ে গিয়েছে, আপনি এটা হ্যাশ, এটাকে আবার আপনারা ডিফারেন্ট ভাবে কিছু, এটা হ্যাশ, এটা ভুলে বাঁকা হয়ে গিয়েছে বা যেভাবে লিখেন আশা করি প্রবলেম হবে না আর কি। কারণ আপনি যখন সি প্রোগ্রাম টাইপ করবেন কোড ব্লকসে তখন আপনাকে হ্যাশই টাইপ করতে হবে। তাহলে দেখেন সি প্রোগ্রামের প্রথমেই যে লাইনটা, এই লাইনটা আমরা একটু বুঝি যে ইনক্লুড, এরপর লেখা হলো স্টুডিও না stdio.h, .h দিয়ে যে ফাইলগুলো পাবেন এই ফাইলগুলোকে আমরা বলি হলো হেডার ফাইল। আচ্ছা হেডার ফাইল মূলত কি কাজ করে? আমরা যখন ওই কম্পাইলার বা ইন্টারপ্রিটার পড়ে এসেছি তখন দেখবেন যে এই জায়গায় আমরা যে ল্যাঙ্গুয়েজটা লিখেছি এগুলো তো আসলে কম্পিউটারের জন্য। সমস্যা হলো কম্পিউটার এগুলো কোনোটাই বুঝে না। কম্পিউটার বুঝে কি আইদার 0 অর 1। তার মানে আমি কম্পিউটারকে ইনস্ট্রাক্ট করব যে তুমি কিভাবে কাজ করবা। যেমন দেখেন এই জায়গায় স্ক্যানএফ লেখার পর একটা ফার্স্ট ব্র্যাকেট, এরপর আরেকটা ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এই স্ক্যানএফটা একটা ফাংশন যার নিশ্চয়ই কোনো একটা কাজ আছে। সেই কাজটা কি? ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। আবার দেখেন প্রিন্টএফ, একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, ওরও নিশ্চয়ই তাহলে একটা কাজ আছে, যেহেতু আমি প্রিন্টএফ ফাংশন বলছি ওর কাজটা কি? আউটপুট দেখানো। কিন্তু এইটা আমাকে বলেন যে এইটা কে ঠিক করে দিল যে স্ক্যানএফ এর মাঝখানে কোনো একটা জিনিস থাকলেই ও ভ্যালু নিবে বা প্রিন্টএফ এর মাঝখানে আপনি যা দিবেন ও সেটাই দেখাবে? এই জিনিসটা কে ঠিক করে দিল বা এই রুলস গুলো কোথায় লেখা আছে? তো এই রুলস এন্ড রেগুলেশন গুলো যে এই ফাংশনটা কিভাবে কাজ করবে, স্ক্যানএফ কিভাবে কাজ করবে, প্রিন্টএফ কিভাবে কাজ করবে, অথবা আপনারা পরবর্তীতে আমরা একটা ফাংশন ইউজ করব sqrt, এটাকে স্কয়ার রুট বলে। এইটার ভিতরে আপনি যে কোনো একটা নাম্বার দেন, নাম্বার দিলেও আপনাকে আউটপুট দিতে পারে। আপনি যদি স্কয়ার রুট এর ভিতরে 9 দেন তাহলে ও আপনাকে আউটপুট দিবে 3। আপনি যদি sqrt এর ভিতরে 16 দেন ও আপনাকে আউটপুট দিবে হলো 4। এখন আমাকে বলেন যে sqrt এইটার ভিতরে ভ্যালু দিলেই যে ও আউটপুট দিচ্ছে, এটা নিশ্চয়ই কোথাও না কোথাও লেখা আছে যে দেখো তোমার কাছে যদি কেউ এই ভ্যালুটা দেয় তাহলে তুমি এইভাবে ক্যালকুলেশন করবা। ছোটবেলায় আপনারা যখন এরকম স্কয়ার রুট বের করেছেন খুব লেন্দি প্রসিডিউর ইউজ করেছেন, খুব সম্ভবত আপনাদের 6 বা 7 এর দিকে এরকম ম্যাথ ছিল স্কয়ার রুট বের করার, 6, 7 অথবা 8, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে এত লেন্দি প্রসিডিউর খুব ইজিলি হয়ে যাচ্ছে, আপনি দেখবেন আপনি যখন সি প্রোগ্রাম করবেন যে আপনি শুধুমাত্র ভ্যালু দিচ্ছেন ও আপনাকে আউটপুট দিয়ে দিচ্ছে। তার মানে ইন্টারনালি কোথাও না কোথাও কিছু কাজ হচ্ছে। এখন এই কাজগুলো কোথায় ডিফাইন করা আছে বা এই ফাংশনগুলো যে কাজ করবে এটা কোথায় ডিফাইন করা আছে? এই জায়গায় ডিফাইন করা আছে হলো হেডার ফাইল নামে এক ধরনের ফাইলে। হেডার ফাইলটাকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? হেডার ফাইলটাকে হলো আমরা তুলনা করতে পারি হলো অনেকটা লাইব্রেরির মতো আর কি। দেখবেন একটা লাইব্রেরিতে অনেক বই থাকে কিন্তু আপনার কিন্তু সবসময় সব বইয়ের প্রয়োজন হয় না। আপনি হয়তো পার্টিকুলার একটা কাজ করছেন বা একটা টপিক যখন পড়াশোনা করছেন তখন আপনি ওই লাইব্রেরির ভেতরে যান, যে আপনার পছন্দ মতো যে কোনো একটা টপিক তুলে নিয়ে টপিকের সাথে রিলেটেড আপনি একটা বই হয়তো পড়েন। ঠিক একইভাবে এই stdio.h এই হেডার ফাইলটার আন্ডারে অনেক ফাংশন আছে, কিন্তু কোনটা কাজ হবে, কখন কাজ হবে, কিভাবে কাজ হবে এটা ডিপেন্ড করে। যেমন stdio.h এর মাঝখানে দুইটা ফাংশনকে আমরা ইউজ করেছি, একটা হলো scanf আর একটা হলো printf। কিন্তু তার মানে এইটা না যে এই হেডার ফাইলের আন্ডারে শুধু এই দুইটা ফাংশনই আছে। এই হেডার ফাইলের আন্ডারে অনেকগুলো ফাংশন আছে। যেমন
এটা হলো ফুল ফর্মটা একটু মনে রাখবেন, stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এইটার মাঝখানে যে এইগুলোকে তো হেডার ফাইল বলছি, আর এইটার মাঝখানে যে ফাংশনগুলো আছে সেগুলোকে লাইব্রেরি ফাংশন বলে। তো স্ক্যানএফ এর কাজ হলো ইনপুট নেওয়া ইউজারের কাছ থেকে। তারপর গেটস নামে একটা ফাংশন আছে, এইটার কাজও হলো ইনপুট নেওয়া। তারপর প্রিন্টএফ, এটার কাজ হলো আউটপুট দেখানো। পুটস নামে একটা ফাংশন আছে, এটার কাজও হলো আউটপুট দেখানো। তারপর গেট ক্যার বা গেট ক্যারেক্টার, এই ফাংশনটার কাজ হলো ইনপুট নেওয়া। পুট কার, এটার কাজও হলো, বা পুট ক্যারেক্টার, এটার কাজও হলো ভ্যালুকে আউটপুট হিসেবে দেখানো। তাহলে এই যে দেখেন, আমি জাস্ট স্যাম্পল হিসেবে আমি 6টা লাইব্রেরি ফাংশনের নাম লিখেছি। এটা মনে রাখেন, হেডার ফাইলের আন্ডারে যে ফাংশনগুলো থাকে এইগুলোকে লাইব্রেরি ফাংশন বলে। হেডার ফাইলের আন্ডারে যে ফাংশনগুলো থাকে সেইগুলোকে লাইব্রেরি ফাংশন বলে, খুব ভালোভাবে মাথায় নিয়ে নেন। এবং এই লাইব্রেরি ফাংশনগুলো প্রত্যেকটাই কোনো না কোনো একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করে, কোনো না কোনো একটা স্পেসিফিক টাস্ক। যেমন স্ক্যানএফ আর প্রিন্টএফ, এই দুইটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করব। যেহেতু এই দুইটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করব, সেহেতু এই দুইটাকে খুব ভালোভাবে মনে রাখবেন। একটা হলো স্ক্যানএফ আর একটা হলো প্রিন্টএফ, ঠিক আছে? তাহলে এটা হলো হেডার ফাইল। এখন হেডার ফাইল কি শুধু এইগুলোই আছে আমরা যেগুলো দেখছি বা আমরা যেগুলো মাত্র লিখলাম? না, এর বাহিরেও আমাদের বেশ কিছু হেডার ফাইল ইউজ করতে হতে পারে। এর বাহিরে এর ফাইলে আমরা যে গুলো ইউজ করব, এর মাঝখানে অন্যতম একটা হলো, এই পোরশনটুকু কি তোলা শেষ? এই স্যাম্পল যেটা সি প্রোগ্রামের, এটা ইয়েস স্যার, হয়েছে। আচ্ছা, আমি তাহলে একটু মুছে দিলাম। এখন হেডার ফাইল যেগুলো, হেডার ফাইল আপনি বুঝবেন কিভাবে বা দেখলে চিনবেন কিভাবে? হেডার ফাইল দেখে বোঝা বা চেনার উপায় হলো এইগুলো শেষে .h থাকবে, ঠিক আছে? এইগুলো শেষে .h থাকবে। যেমন math.h নামে হেডার ফাইল আছে, math.h। ম্যাথমেটিক্স রিলেটেড আমাদের যে ফাংশনগুলো বিল্ট ইন ভাবে করে দেওয়া আছে, মানে আগে থেকে কেউ না কেউ আপনার জন্য কাজ করে রেখেছে। যেমন এই যে SQRT, এটা একটা ফাংশন, এটা কেউ না কেউ তৈরি করে রেখেছে আপনার জন্য। তৈরি করে রাখার কারণে আপনার জন্য এখন কাজটা খুব ইজি, আপনি এটার ভিতরে ভ্যালু দেন, আউটপুট পেয়ে যান। ঠিক একইভাবে পাও বা পাওয়ার নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটা কাজ করে কিভাবে? এই ফাংশনটার ভিতরে দুইটা ভ্যালু দিতে হয়। মনে করেন আপনি 2 দিলেন আর 3 দিলেন, তাহলে ও আপনাকে রেজাল্ট দিবে 8। তার মানে 2টা হলো বেস, 3টা হলো পাওয়ার, ঠিক আছে? এটা হলো math.h। তারপর আপনি ত্রিকোণমিতির বেশ কিছু ফর্মুলা, মানে sin θ cos θ tan θ, এইগুলোরও ফাংশন আছে যেগুলো হলো math.h এর কাজ। যেমন tan sin, এটার ভিতর ভ্যালু দিয়ে দিলে কাজ করে। তারপর cos, এগুলোর ভিতর ভ্যালু দিলে কাজ করে। তো এই যে ফাংশনগুলো, লাইব্রেরি ফাংশনগুলো, এগুলো সবাই কার আন্ডারে? এগুলো সবাই হলো math.h বা math.header ফাইল, এইটার আন্ডারে। এছাড়াও আপনাদের আরেকটা হেডার ফাইল ইউজ করা হয়, সেটা হলো conio.h বলে। এইটার আন্ডারে getch নামে একটা ফাংশন ইউজ করে, getch। এটার কাজ হলো স্ক্রিনে আপনার আউটপুটটাকে ধরে রাখা। আর একটা হলো CLRSCR, ক্লিয়ার স্ক্রিন বলে এটাকে। স্ক্রিনে যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে কি করে? সেটাকে ওয়াইপ আউট করে দেয় আর কি, স্ক্রিনটাকে পুরো ক্লিয়ার করে ফেলে। তাহলে দুইটা টার্ম একটু মনে রাখার চেষ্টা করেন। সি প্রোগ্রামের প্রথমেই দুইটা জিনিস থাকে, একটা হলো হেডার ফাইল ইনক্লুড করতে হয়, আর একটা হলো এরপর মেইন ফাংশনের কাজ শুরু করতে হয়। যেহেতু হেডার ফাইল আপনি ইনক্লুড করছেন, হেডার ফাইলের আন্ডারে অনেক লাইব্রেরি ফাংশন থাকে যেগুলো আমরা দেখালাম। হেডার ফাইল আর লাইব্রেরি ফাংশন, এই দুইটা ব্যাপার ক্লিয়ার কিনা? আফরা আমাকে একটু বলেন তো দেখি, হেডার ফাইল আর লাইব্রেরি ফাংশন এই দুইটা ব্যাপার ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, পরবর্তীতে আপনি যখন ইউজ করবেন তখন এটা আপনি হয়তো আর একটু ইজিলি বুঝতে সুবিধা হবে। আর কোড ব্লকসটা কোড ব্লকসটা কি আমি দেখাতে পারবো? আচ্ছা, আমি আপনাদের যে সফটওয়্যারটা ইউজ করে দেখাবো সেটা একটু ডিফারেন্ট। সমস্যা হলো এটা, আমি হয়তো আপনাদের VS কোড নামে একটা সফটওয়্যারে কোড করে দেখাবো নেক্সট ক্লাসে, যে আউটপুটটা কেমন হয়,
ভুল করলে কি হয়, কিভাবে ভুলগুলো সলভ করতে হয়, এই জিনিসগুলো দেখাবো। আপাতত তাহলে আজকে দুইটা টার্ম মাথায় নিয়ে নেন, একটা হলো হেডার ফাইল আর একটা হলো লাইব্রেরি ফাংশন। 1 মার্কের জন্য এই কোশ্চেন গুলো আসে, অনেক সময় আসে, হোয়াট ইজ হেডার ফাইল, হোয়াট ইজ লাইব্রেরি ফাংশন, 1 মার্কের জন্য। এবার দেখেন মেইন ফাংশনের ভেতরে প্রথমেই আমরা লিখেছিলাম হলো আইএনটি নামে একটা জিনিস লিখেছিলাম। এরপর আমরা লিখেছিলাম হলো খুব সম্ভবত এন আর এরিয়া। তো এই পোরশনটাকে বলা হয় হলো ভেরিয়েবল ডিক্লারেশনের পোরশন। খাতাতে একটু দেখেন যে আমরা প্রথমে লিখেছিলাম আইএনটি, এইটাকে বলা হয় হলো ডেটা টাইপ ইন্টিজার। ঠিক আছে, ডেটা টাইপ কি এইটা একটু বুঝাই, আগে ডেটা টাইপটা বুঝে গেলে আপনাদের জন্য সুবিধা হবে। ডেটা টাইপটা হলো যে আমরা সি প্রোগ্রামে যে ধরনের ডেটা নিয়ে কাজ করি এগুলো কোন কোন ধরনের হয়। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার নাম কি, তো আপনি যখন আপনার নাম বলবেন আপনি কিন্তু লেটার ইউজ করবেন। আপনি লেটার ইউজ করবেন, বা আপনার নামটা লিখতে বললে আপনি টেক্সট ইউজ করবেন, বা ক্যারেক্টার যেটাকে বলে এটা ইউজ করবেন। আবার আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার ফোন নাম্বার কি, তাহলে কিন্তু আপনি আবার কি ইউজ করবেন, নাম্বার ইউজ করবেন। এখন এই নাম্বারের ভিতরে দেখবেন যে আরো অনেক ক্লাসিফিকেশন আছে। আমি যখন ফোন নাম্বার জিজ্ঞাসা করছি তখন নিশ্চয়ই আপনি বলবেন না যে স্যার আমার ফোন নাম্বার হলো 109.528। এরকম কি ফোন নাম্বার হওয়ার চান্স আছে? এরকম ফোন নাম্বার হওয়ার চান্স নাই। এখন আমি যদি বলি ফোন নাম্বার বলি, তাহলে আপনি আমাকে স্পেসিফিক একটা ফুল নাম্বার দিবেন। আবার একইভাবে আমি যদি জিজ্ঞাসা করি যে আপনার বাসা থেকে আপনার কলেজের ডিসটেন্স কতটুকু, এই জায়গায় আপনার যেমন একটা ফুল নাম্বার আসতে পারে, এই জায়গায় আপনার একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসতে পারে। এটা হয়তো আপনি বলেন স্যার আমার বাসা থেকে 2.3 কিলোমিটার, অথবা আপনি বললেন যে আমার বাসা থেকে এটা 1.999999 কিলোমিটার হতে পারে, কোনো সমস্যা নেই। তো এইটাও কিন্তু নাম্বারের মাঝখানে একটা ভ্যালু, এইটাও নাম্বারের একটা ভ্যালু। আপনি ফোন নাম্বার একটা স্পেসিফিক বললেন, আমি যখন ডিসটেন্স বললাম তখন আপনি ফ্র্যাকশনাল ভ্যালু আসতে পারে। আবার আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা বলেন তো আপনার ড্রিম কি, হ্যাঁ, যে আপনি লাইফে কত টাকা ইনকাম করতে চান, তো আপনি চিন্তা করেন স্যার যেহেতু এটা জিজ্ঞাসা করেই ফেললো, স্যারকে আর কম বলে লাভ কি, স্যারকে একটু বেশি করেই বলি আর কি, যে স্যার এত টাকা। তা আপনি চিন্তা করলেন যে আচ্ছা কত বলবো, 1 কোটি বলবো, না 1 কোটি তো এটা তো হিসেব করা যায়, 10 কোটি এটাও হিসেব করা যায়। তো আপনি চিন্তা করলেন যে স্যারকে এত বলা বলির কিছু নাই, আমি একটা কাজ করি, স্যারকে আমি একটা সংখ্যা লিখে দেখাই যে স্যার আমি এই পরিমাণ টাকা চাই। তো আপনি লিখলেন যে 51200000, আপনি এরকম করে মোটামুটি 10-15টা জিরো দিয়ে ফেললেন। এইটা কত বড় সংখ্যা আমি নিজেও জানি না, এই সংখ্যাটাকে কিভাবে কাউন্ট করতে হয় সেটাও আমি বলতে পারবো না, কিন্তু কম্পিউটার কিন্তু পারবে। আপনি হয়তো ক্রোড়ের হিসাব মানে কোটিতে হিসাব গেলে আপনি হয়তো খেই হারিয়ে ফেলেন, বা আপনি হয়তো বুঝতে পারেন না যে আচ্ছা এটা কিভাবে করে, কিন্তু কম্পিউটারের জন্য এটা কোনো বিগ ডিল না, ও খুব ইজিলি করতে পারে। আমার কাছে সবচেয়ে মজা লাগে হলো যে যখন প্রত্যেক বছরই বাজেট দেয় না, বাজেট দেওয়ার সময়, তো বাজেট দেওয়ার সময় হিসেবটা তো হয় হলো যে কত লাখ কোটি এরকম হিসেব হয় আর কি। তো হয়তো বললো যে আগামী বছরের জন্য বা এই বছরের জন্য আমাদের বাজেট হলো 244,00,000 কোটি টাকা। তো এইটাকে কিভাবে লিখতে হয়, কিভাবে ক্যালকুলেট করে, এইটা আমার কাছে সবসময় একটু আশ্চর্য লাগে আর কি। আচ্ছা 245,00,000 কোটি টাকা মানে কি, বা এটা অ্যামাউন্টটা কত? তো কম্পিউটার যেহেতু ক্যালকুলেট করতে পারে, তো কম্পিউটার কিন্তু এত বড় বড় নাম্বারকে নিয়ে ডিল করতে হয়। তো এই নাম্বারগুলোকেও আলাদা আলাদা ভাবে বোঝানোর জন্য বেশ কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। যেমন টেক্সট বা লেটার টাইপের যে কোনো নাম্বারের জন্য ক্যারেক্টার ডেটা টাইপ ইউজ করি আমরা। আবার দেখেন ফুল নাম্বারের জন্য আমরা যে ইউজ করি এটাকে বলা হয় হলো ইন্টিজার। ফ্র্যাকশনাল যেটা, এটার জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে আমরা ফ্লোট বলতে পারি। আর অনেক বড় নাম্বার যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা সেটাকে ডাবল বলতে পারি। ঠিক আছে, তাহলে টোটাল ডেটা টাইপ যেটা টোটাল ডেটা টাইপ যেটা, এই ডেটা টাইপ গুলো কিন্তু
জাস্ট নরমালি এই চারটা নাম একটু লিখে নেন। লিখা হয়ে গেলে বলবেন একটু। স্যার ফ্লোটটা কি বড় নাম্বার ইউজ করার জন্য ইউজ হয়? হ্যাঁ হতে পারে, কিন্তু ফ্লোটটার মেইন কাজ হলো ফ্র্যাকশনাল ভ্যালু গুলোকে নিয়ে কাজ করার জন্য, ফ্র্যাকশনাল ভ্যালুর জন্য। ঠিক আছে, ফ্লোটটার মেইন কাজ হলো ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে। এবং ফ্লোটে নরমালি যদি আপনি ইউজ করেন তাহলে ও হলো পয়েন্টের পর ও 6টা ঘর পর্যন্ত আপনাকে ভ্যালু দিবে, কিন্তু আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন যে আপনি কতটুকু চান, কতটুকু কিভাবে চান সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে। এবং এই যে ডেটা টাইপগুলো, এই ডেটা টাইপগুলোকেও কিন্তু আবার আপনি আপনার কাজের সুবিধার জন্য বেশ কয়েকভাবে ইউজ করতে পারেন। আচ্ছা, এই প্রশ্নটুকু তোলা শেষ? জি স্যার। আচ্ছা, বইতে একটা জিনিস দেখবেন আপনারা, যে আমরা যে 4টা ডেটা টাইপ নিয়ে এই জায়গায় কথা বললাম, এই 4টা ডেটা টাইপকে মূলত বলা হয় হলো প্রাইমারি ডেটা টাইপ বলা হয়, অনেক সময় বিল্ট ইন ডেটা টাইপ বলা হয়, বা অনেক সময় ফান্ডামেন্টাল ডেটা টাইপ বলা হয়। এটাকে আপনি তাহলে এইভাবে লিখে রাখতে পারেন, প্রাইমারি আর বিল্ট ইন। বিল্ট ইন মানে হলো যেটা আগে থেকেই সি প্রোগ্রামের সাথে অ্যাটাচড করে দেওয়া আছে, আপনাকে শুধু ইউজ করতে হয়। অথবা আপনি এটাকে বলতে পারেন ফান্ডামেন্টাল ডেটা টাইপ। এবং আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে সর্বোচ্চ যেটা ইউজ করব, আমরা অধিকাংশ ক্ষেত্রে ইন্টিজার ইউজ করব, কিছু কিছু জায়গায় আমাদের ফ্লোট ইউজ করতে হবে, ডাবল বলতে গেলে আমরা ইউজ করবই না একেবারে, ক্যারেক্টারটার ইউজও আমাদের খুব লিমিটেড থাকবে, খুবই লিমিটেড থাকবে। তো এই জায়গায় ফান্ডামেন্টাল বা বিল্ট ইন ডেটা টাইপ যেটাই বলেন এইটা। এছাড়াও আরো বেশ কয়েক ধরনের ডেটা টাইপ আছে। নরমালি তো হলো প্রাইমারি ডেটা টাইপ, যেটাকে আমরা বিল্ট ইন বলতেছি। তারপর ইউজার ডিফাইন্ড, মানে আপনি নিজেও একটা ডেটা টাইপ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, ডিরাইভড ডেটা টাইপ, আর একটা হলো এমটি ডেটা টাইপ। আপনাদের বইতে এই 4টা নামই দেখবেন, এমসিকিউ এর জন্য মূলত মনে রাখবেন। ঠিক আছে, ইউজার ডিফাইন্ড বলতে এইটার আন্ডারে আবার কয়েকটা নাম দিয়ে দেওয়া আছে, স্ট্রাকচার, ইউনিট, এগুলো শুধু আপনি এমসিকিউ এর জন্য মনে রাখবেন। কারণ হলো এইগুলোর ডিটেইলস আমরা হয়তো আপনাদের সিলেবাসে যেহেতু নেই, এইগুলোর ডিটেইলস আমরা জানবো না, বা এইগুলোর ডিটেইলস নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এগুলো শুধুমাত্র হলো এমসিকিউ এর জন্য। ঠিক আছে, ডিরাইভড এর মাঝখানে এই দুইটার নাম মনে রাখবেন, অ্যারে বলে আর পয়েন্টার বলে। এর মাঝখানে অ্যারের কাজটা আমরা শিখবো, পয়েন্টারটা আমরা হয়তো শিখবো না আর কি। ঠিক আছে, টোটাল এই 4টা টাইপ হলো আপনার ডেটা টাইপের আবার ক্লাসিফিকেশন। এই 4টা হলো ডেটা টাইপের ক্লাসিফিকেশন। এর মাঝখানে প্রাইমারি ডেটা টাইপ নিয়ে আমরা কিছুটা কথা বললাম, প্রাইমারি ডেটা টাইপ। এবং এই প্রাইমারি ডেটা টাইপ বা এই ডেটা টাইপ গুলো নিয়ে যখন কাজ করব, আমরা সি প্রোগ্রামে যখন কাজ করব, তখন আমরা আসলে কিভাবে লিখবো এটা একটু দেখি। যেমন ক্যারেক্টারের জন্য আমরা লিখবো, যখন সি প্রোগ্রামে ইউজ করব তখন স্মল লেটারের ক্যার লিখবো, CHAR। ইন্টিজারের জন্য লিখবো হলো INT, এটা লেখা দেখলেই বুঝবো যে ইন্টিজার বলতেছে। ফ্লোটের জন্য হলো স্মল লেটারে লিখবো হলো ফ্লোট। ডাবলের জন্য হলো স্মল লেটারে লিখবো হলো ডাবল। এইগুলোকে কিওয়ার্ড বলে। ঠিক আছে, এইগুলোকে কিওয়ার্ড বলে। এই যে ক্যারেক্টারের বদলে আপনি CHAR লিখছেন, ইন্টিজার বদলে ইন্ট লিখছেন, ফ্লোটের বদলে ফ্লোটই লিখছেন কিন্তু স্মল লেটারে, ডাবলের বদলে ডাবল লিখছেন, এবং এটাও হলো স্মল লেটারে লিখছেন। তো এই যে এই জিনিসগুলো লিখছেন, এইগুলোকে কিওয়ার্ড বলে। এবং সি প্রোগ্রামে এরকম ফিক্সড কিছু কিওয়ার্ড আছে যেগুলোকে কিছু স্পেসিফিক কাজের জন্য ইউজ করা হয়, অন্য কোনো কাজে ইউজ করা হয় না।
কিওয়ার্ড গুলো কি, এগুলো নিয়ে আমরা ডিটেইলস হয়তো নেক্সট ক্লাসে আমরা আরো জানবো। আপাতত শুধু মনে রাখেন এই 4টা কিওয়ার্ড আমরা সি প্রোগ্রামে ইউজ করি, এটা একটা ব্যাপার। আরেকটা হলো ইনপুট আউটপুটের ক্ষেত্রে যখন আমরা কোনো স্পেসিফিক ডেটা টাইপ বুঝাইতে চাই, তখন আমাদের কিছু জিনিস লিখতে হয়। যেমন আপনারা যদি প্রোগ্রামটা খেয়াল করেন যেটা লিখেছেন, ওই জায়গায় দেখেন স্ক্যানএফ দিয়ে ভেতরে দেওয়া হলো %d। %d এইটা ইন্ডিকেট করে যে ইউজার এখন ইন্টিজার টাইপের একটা নাম্বার নিবে, মানে %d টা দেখেই কম্পাইলার বুঝে ফেলবে যে এটা ইন্টিজার টাইপের ভ্যালু নিবে। তার মানে হলো এই যে ইন্টিজারের পরিবর্তে কি লেখা যায়, মানে স্ক্যানএফ বা প্রিন্টএফ এ %d, ফ্লোটের পরিবর্তে লিখে হলো %f, ডাবলের পরিবর্তে লিখে হলো %lf, এটা কিন্তু l, ক্যারেক্টারের বদলে লিখে হলো %c, অনেক সময় %s ও লিখে, %c লিখে ক্যারেক্টার, ইন্টিজারে %d, ফ্লোটে %f, ডাবলে %lf। এই জিনিসগুলোকে বলা হয় হলো ফরম্যাট স্পেসিফায়ার। মূলত এই জিনিসগুলো ফরম্যাটকে স্পেসিফাই করে দিচ্ছে। দেখেন আপনি স্ক্যানএফ এর ভিতরে যখন লিখেছেন %d, তার মানে কম্পাইলার বুঝে ফেলছে যে ইউজার এখন একটা ইন্টিজার টাইপের ভ্যালু নেবে। আবার লাস্টের লাইনে যে দেখেন আপনি প্রিন্টএফ এর ভিতরে %d লিখেছেন, প্রিন্টএফ এর ভিতরে যখন %d লিখেছেন তখন কম্পাইলার বুঝে যাচ্ছে যে ইউজার এখন আমাকে একটা ইন্টিজার ভ্যালু দিচ্ছে যেটা আমাকে আউটপুট হিসেবে দেখাতে হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো আজকে একটু কনফিউজিং হতে পারে, একটু কনফিউজিং মনে হতে পারে, কিন্তু আপনি হলে এই জিনিসগুলো জাস্ট একটু গো থ্রু করবেন। প্রবলেম যত আছে সবগুলো আমাকে নেক্সট ক্লাসে বলবেন, আজকে জাস্ট একটু গো থ্রু করবেন। এবং কোন কোন জিনিস দেখবেন সেটা আমি আবারও একটু লিখে দিচ্ছি। আপনি হলে হেডার ফাইলটা নিয়ে বইয়ে যা আছে সেটা একটু দেখবেন, লাইব্রেরি ফাংশন দেখবেন, তারপর ডেটা টাইপ দেখবেন, ফরম্যাট স্পেসিফায়ার দেখবেন, কিওয়ার্ড দেখবেন। আপনি জাস্ট এই কয়েকটা ইনফরমেশন দেখবেন। আর আমি হয়তো গ্রুপে দেখবেন আজকে বেশ কিছু কাজ দিয়ে দিচ্ছি অ্যালগরিদম ফ্লোচার্টের, গ্রুপে অ্যালগরিদম ফ্লোচার্টের যে কাজগুলো দিয়ে দিব সেগুলো তো আপনি জাস্ট গো থ্রু করবেন এবং সেই কাজগুলো করবেন। এটা আমি দেখবেন গুগল ক্লাসরুমে একটা হোমওয়ার্ক আমি ক্রিয়েট করে সেই জায়গায় লিখে দিব, সেই জায়গা থেকে এই কাজগুলো করবেন নেক্সট ক্লাসের আগে। আর এই জিনিসগুলো প্রত্যেকেই গো থ্রু করবেন যেন নেক্সট ক্লাসটা আপনাদের করতে সুবিধা হয়। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু জিজ্ঞাসা করতে পারেন। গুগল ক্লাসরুমে কি সাবমিট করব বুঝি না। আমি একটা হোমওয়ার্ক ক্রিয়েট করে দিব, অ্যালগরিদম ফ্লোচার্টের একটা হোমওয়ার্ক ক্রিয়েট করে দিব গুগল ক্লাসরুমে, ওই জায়গা থেকে দেখে নেবেন, দেখে ওই কাজগুলো কমপ্লিট করবেন। স্যার ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, শুধু আপনি এভাবে মনে রাখেন ফরম্যাট স্পেসিফায়ার কম্পাইলারকে আপনি যে ভ্যালুগুলো নিয়ে কাজ করছেন সেই ভ্যালুগুলোকে স্পেসিফাই করে দিচ্ছে। আপনি কি ওই প্রোগ্রামটা যখন লিখেছিলেন তখন ছিলেন নাহি? ওই যে আমরা স্ক্যানএফ এর মাঝখানে %d লিখলাম, প্রিন্টএফ এর মাঝখানে %d লিখলাম, আর তখনও জয়েন করতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা একটু তুলে নেবেন, ওইটা তুলে নিলে একটু বুঝতে সুবিধা হবে যে আসলে ফরম্যাট স্পেসিফায়ারটা কি, বা অ্যাট লিস্ট ধারণা পাবেন। আর আমরা নেক্সট দিন যখন প্র্যাকটিক্যালি কাজটা করব তখন আপনার জন্য বুঝতে আরেকটু ইজি হবে। আপাতত আপনি এতটুকু মনে রাখতে পারেন যে %c টা পেলেই আপনি এইটা অ্যাজিউম করে নেবেন যে %c, তার মানে এই জায়গায় ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে কাজ হচ্ছে। %d পেলে আপনি অ্যাজিউম করে নেবেন ইন্টিজার ডেটা টাইপ নিয়ে কাজ হচ্ছে। %f হলে ফ্লোট আর %lf হলে ডাবল। আর কারো কোনো কোশ্চেন? কারো আর কোনো কোশ্চেন আছে কিনা? লাবিনা বুঝেছেন? আচ্ছা, ক্লাসে জয়েন করে কি অনেকে নাই? স্যার ছুটি দেন। না, ছুটি তো দিবই, ছুটির টাইম তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি হচ্ছে মানে একটু আগে
একটা মানে ভিআর সামথিং মানে কিছু একটা প্ল্যাটফর্মের নাম লিখেছিলেন স্যার, ওটা কি ছিল? ভিআর কোড মেবি মানে হচ্ছে সি প্রোগ্রামিং করার জন্য। ও VS ভিএস Code? কোড, এটা একটা আচ্ছা ভিএস কোড। ভিএস কোড। আমি হয়তো এটাতে কাজ করে দেখাবো আপনাদের, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত রইলো। আপনারা যদি যে টপিকগুলো জাস্ট লিখে দিলাম হেডার ফাইল থেকে শুরু করে এগুলো একটু গো থ্রু করে না আসেন তাহলে আসলে কোয়াইট টাফ হয়ে যাবে নেক্সট ক্লাসটা করা। আর আজকে যারা ক্লাস মিস করেছে ওদেরকে অবশ্যই বলবেন এই টপিকস গুলো যেন দেখে আসে, অবশ্যই এই টপিকস গুলো দেখে আসে। এই টপিকস গুলো যদি দেখে না আসে তাহলে নেক্সট দিন ওদের জন্য আসলে কোয়াইট টাফ হয়ে যাবে এবং সেই প্রোগ্রামটা পরে মনে হবে যে ধুরু এই জিনিস বাদ দেই না কেন, এরকম মনে হবে আর কি। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।